তিনি একজন বক্সার, কোচও। তিনি 200টিরও বেশি পেশাদার ম্যাচ খেলেছেন। আধিপত্য বিস্তারকারী টিফাই রিংয়ে বিজয়ী জেনারেল হয়ে ওঠেন। তিনি একজন বক্সার এবং একজন নবাব। তিনি অন্তর্মুখী কিন্তু হৃদয়ে শক্তিশালী। তিনি 7 বছর ধরে বক্সিং অনুশীলন করেছিলেন, 18টি পেশাদার ম্যাচের বাপ্তিস্ম পেয়েছিলেন, একাধিক চ্যাম্পিয়নের শিরোপা তাকে বক্সিং জগতে উদীয়মান তারকা করে তুলেছে। থাই বক্সিং চ্যাম্পিয়ন পাশামা, এটি তাকে বক্সিং চ্যাম্পিয়নের প্রতিপক্ষ করে তুলেছিল। প্রথমে আমন্ত্রণ জানানো হবে প্রথমজন নীল দিকের খেলোয়াড়। আইন ফাঁকা। এরপরে আমরা আমাদের চীনা রুকিদের আমন্ত্রণ জানাই। লাল দিক থেকে লিউ লেই। ঠিক আছে, এখন তোমার জন্য। আমরা তো উভয় পক্ষের বিপক্ষে খেলেছি। নীল দিকটি খালি থাকতে বেছে নিয়েছিল। থাইল্যান্ড থেকে 26 বছর বয়সী, উচ্চতা 180 সেমি, পেশাদার রেকর্ড 185 যুদ্ধ, 150টি জয়, 43 খো বিরোধী। আসুন এবং লাল দিকে আমাদের রুকিকে দেখুন। চীন থেকে লিউ লেই, 20 বছর বয়সী, উচ্চতাও 180 সেমি, পেশাদার রেকর্ড 18টি যুদ্ধ, 13টি জয়, খো প্রতিপক্ষ 3 বার। এই খেলায় আমাদের জন্য রেফারি হিসেবে কাজ করুন। তিনি এখনও নিউজিল্যান্ডের এডি। হ্যালো বন্ধুরা, ইমেজের কিংবদন্তিতে আপনাকে স্বাগতম। এটি একটি 70 কেজি রেস। লাল রঙের খেলোয়াড় হলেন চীনের লিউ লেই, নীল দিকটি হল ফামেংকং। ফামেংকং লেগ সুইপ খুব শক্তিশালী। ফামেংকং একজন খুব অন্তর্মুখী খেলোয়াড়। প্রথম দেখায় তিনি জীবনে খুব বেশি কথা বলেন না। তিনি একজন মুয়ে থাই যোদ্ধা যিনি চীনে প্রশিক্ষণ নেন। এই খেলোয়াড় বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিখ্যাত মুয়ে থাই রাজাকে পরাজিত করেন। উদাহরণস্বরূপ সিকিচাই, তিনি অন্য স্তরেও জিতেছেন। এখন সবচেয়ে জনপ্রিয় নতুন খ্যাক চ্যাম্পিয়ন পরীক্ষা। এখন এটি টিফাই চ্যাম্পিয়ন 2013 ছিল। টিফাই চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার। লিউ লেইও সারা বছরই থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন। ইতিবাচক ইউরোপ কিকবক্সিং কৌশলগুলির নিবিড় প্রশিক্ষণ, সুতরাং তার থাই স্টাইলের খেলার কঠোরতা এবং দৃঢ়তা এবং মসৃণ ঘুষি উভয়ই রয়েছে। মাথা ক্রস করার ক্রিয়া। আমি যখন দেখি এই ধর্মশূন্য, আমি তো এটি ডেটাতে দেখেছি, তার বক্সিং এখনও তুলনামূলকভাবে দুর্বল। সর্বোপরি এই ধরনের খাঁটি থাই স্টাইলের খেলা। আপনি এই ধরনের বড হুইল সুইং পাঞ্চ দেখতে পাচ্ছেন যে আমি সবেমাত্র একটি পিছনের হাত তুলে নিয়েছিলাম। এটি প্রকৃতপক্ষে বক্সিং অর্জনের মধ্যে রয়েছে। সাধারণ এবং সাধারণ। এই মুয়েডে এর আরও লাইক করুন। তবে এই বাম সুইপ লেগ দ্রুত এবং ভারী সত্যি। তুমি লিউ লেই এর কথা শুনুন। আপনি দেখুন, এটি এখনও একটি বাঁকানো বাহু প্রতিরক্ষা। আমি আমার মাথা ধরে রাখতে চাই এবং কিছু সংমিশ্রণ করতে চাই। সংমিশ্রণ ঘুষি। এই সুইপ কিকটি খুব দ্রুত। সুইপ কিক খুব দ্রুত। লিউ লেইয়ের কিছু করার সুযোগ ছিল না। সুইপের পরে পাল্টা আক্রমণ। এই থাই স্টাইলের খেলার বৈশিষ্ট্য। মুষ্টিতে কয়েকটি কৌশল রয়েছে। এটি ধাপে ধাপে পশ্চাৎসরণের সুযোগগুলিও সন্ধান করছে। অত্যন্ত দ্রুত সুইপিং কিক। এটা দেখো, প্রতিপক্ষের দূরত্ব। ছন্দ। আমরা মনে করি মেংকং খুব আকর্ষণীয়, ঠিক মাঠের মতোই, খুব লোকি। আমি কেবল বক্সারের লাউঞ্জে এটি দেখতে গিয়েছিলাম। অনেক খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছে। সে তো এক কোণে ছিল। মিনারেল ওয়াটার বাক্সে বসুন। একজন ভাবছেন, কেউ তার দিকে মনোযোগ দেয়নি। খুব লোকি। মাঠটি একবার দেখুন। পা।
হ্যাং পরিবার জানত যে তারা কোনো পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই কোনো স্থানান্তর হয়েছে কিনা। একটি লেগ সুইপ বেরিয়ে এসেছিল। এটি প্রকৃতপক্ষে টিফাই চ্যাম্পিয়নের স্তর। এটা অসাধারণ। আমরা আজ বেশ কয়েকজন থাই খেলোয়াড়ের দিকে তাকিয়ে থাকি। খেলার এই স্টাইল একই। বক্সিংয়ে এ ধরনের আক্রমণ খুব বেশি হয় না। ঘুষির এই মসৃণ সংমিশ্রণটি উল্লেখ করার দরকার নেই। তারা সবাই পশ্চাৎসরণের সুযোগ খুঁজছেন। সময়মতো এই একক সুইপ মুছে ফেলুন ডান দিকে। আর এই ধর্মশূন্য। সর্বোপরি তিনি প্রায় 200টি গেম খেলেছেন। এটা যুদ্ধোত্তর। দেখা যাক দ্বিতীয় ম্যাচে লিউ লেই কিছু পরিবর্তন আনতে পারেন কিনা। প্রথমটি হওয়া উচিত দূরত্বের কাছাকাছি যাওয়া। দ্বিতীয় ধর্ম মেনকং, যা দ্রুত মোকাবেলা করতে হয়, এবং সঠিক বাম পায়ের লাথি। আমি মনে করি এই পদ্ধতিটি খালি, আপনি দেখতে পাচ্ছেন, এবং বিমান আক্রমণের বিরুদ্ধে লড়াই করা বিশেষ করে বাম পা সুইপ আপনাকে ডস করতে না দেওয়ার চেষ্টা করে। এমনকি যদি এটি আপনার বাহুতে ঝাঁকুনি দেওয়া হয়, আপনি আপনার বাহু ঝাড়ু দেন এবং এটিও ব্যথা করে। যদি আপনার বাহু অবরুদ্ধ না হয়, আমি আপনাকে সরাসরি পাজরে আঘাত করেছি এবং এটি আরও বেশি ব্যথা করে। এটা এভাবেই স্থায়ী হয়। শীঘ্রই বা পরে আপনি ধরে রাখতে পারবেন না। এই লাথি ধরতে পারছি না। ঠিক আছে, এটি আবার একটি সুইপ কিক। হ্যাঁ, আইন ফাঁকা। এটা বক্সিংয়ের প্রতিরক্ষা। হয়তো খুব বেশি অভিজ্ঞতা নেই, কারণ অতীতে থাইল্যান্ডে অলথাই স্টাইল প্রতিযোগিতা। খুব কম মুয়ে থাই যোদ্ধা রয়েছে যারা এই ধরনের ক্রমাগত ঘুষি দিয়ে আক্রমণ করে। আবার ঝাড়ু দাও এবং লাথি মারুন। লিউ লেইগের ডান হাত ইতিমধ্যে লাল হয়ে গেছে। এই হাঁটু তাকে আঘাত করেছিল। আপনি দেখেন যখন তিনি তার ঘুষি রক্ষা করছেন, তিনি আগের দুজনের মতো নন। পিছনে ঝুঁকে সামনের দিকে ঝুঁকে পড়ে প্রতিপক্ষের প্রথম দুটি ঘুষি এড়ানোর জন্য। এবং তখন এটি এই ঘনিষ্ঠ অভ্যন্তরীণ ঘেরার মধ্য দিয়ে যাবে না। আপনার মাথা নিচু করুন এবং এটি সমাধানের জন্য আপনার প্রতিপক্ষকে ধরে রাখার জন্য নিজেকে এইভাবে কবর দিন। এই পদ্ধতিটি একবার লড়াই করার পরে মুষ্টিবদ্ধ করা হয়। প্রতিটি ঘুষি আপনার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে। পুরো ব্যক্তিকে টিপুন। আমি আশা করি আমি আমার প্রতিপক্ষকে একটি ঘুষি দিয়ে করতে পারতাম। আপনি দেখুন, এই দুজন এখনও সামনের হাতে রয়েছে। তবুও দুটোই, বিশেষ করে এই লিউ লেই। আপনি দেখুন, এখনও একটি মুয়ে থাই যোদ্ধার স্বাদ রয়েছে। কিন্তু ফা মেং কং তার হাত ভিতরের পরিধিতে থাকলেও তার সামনের হাতটি ভিতরে। আক্রমণ চালিয়ে যান। এটি আবার একটি সুইপিং কিক। আমরা এটা শুনেছি। ঘটনাস্থলে সরাসরি লাশের দিকে ছুটে যাওয়ার শব্দ শোনা যায়। এটা ভীতিকর। এই মুহূর্তে লিউ লেই আমার তা মনে হয় না। আপনার পাঞ্চ আক্রমণের পরে প্রতিপক্ষ দ্বারা দেখা যায় ধারাবাহিক ঘুষির সংমিশ্রণ সঠিক। তবে আমি মনে করি আপনি যখনই খেলবেন তখনই আপনি এটি দেখতে পাবেন। অন্যথায় ধর্ম মেংকংয়ের পশ্চাদপসরণ দ্বারা এটি সমাধান করা হবে। অন্যথায় আপনি যদি আপনার মাথা ধরে রাখেন তবে আপনি আপনার সমস্ত বাহুতে আঘাত করবেন। এই মুহূর্তে আমি মনে করি আপনি পরপর বেশ কয়েকটি কম্বিনেশনের পরে আছেন। একটি লো লেগ সুইপ যুক্ত করুন। আমি মনে করি এটা আরও ভালো কাজ করবে। আপনি দেখেন লিউ লেইজের ডান হাত এবং কাঁধ লাল এবং ফুলে গেছে। এই বাম সুইপ কিক সত্যিই শক্তিশালী। তুমি আমাদের দিকে তাকাও। আপনি যদি আগে থাই খেলোয়াড়দের সাথে খেলেন, কারণ থাই খেলোয়াড়দের তুলনায় তার পায়ের গতির দিক থেকে আমরা হাঁটু প্রতিরক্ষার গতি এবং লেগ ডিফেন্সের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। এটি কেবল আপনার বাহু দিয়ে অবরুদ্ধ করা যেতে পারে। প্রায়শই প্রতিটি খেলার পরে বাহুটি একটি বড় বৃত্তে লাথি মেরানো হয়েছিল। এটাও খুব ব্যয়বহুল। এমনকি যদি এটি জিততে পারে, বাহুতে আঘাতের কথা মনে রাখবেন। এটি অদৃশ্য হতে প্রায়শই অর্ধ মাস সময় নিতে পারে। এই লক্ষ্মী ফ্যামিকম দ্বিতীয় রাউন্ডের পরে আপনার বাহু তুলুন, হয়তো আরেকটু হাই প্রোফাইল। তাই মাঝে মাঝে এখন দেখেন এই মুয়ে থাই যোদ্ধার মুখোমুখি। অতীতে এটি মোকাবেলা করার অনেক উপায় ছিল। এখন যখন তিনি লেগ মেথড শুরু করছেন তখন এটি আরও বেশি। নিজের শক্তিশালী মুষ্টি দিয়ে দমন করুন। অন্য পক্ষকে পায়ের দূরত্ব দেবেন না। প্রতিপক্ষের পায়ের চেয়ে কাছাকাছি। আপনার এবং অন্য পক্ষের মধ্যে দূরত্ব। আমাদের সমস্যা কি? কারণ থাই খেলোয়াড়রা 7-8 বছর বয়স থেকেই অনুশীলন করে আসছে প্রতিদিন, এবং তার প্রধান কৌশলটি প্রতিদিন ঝাড়ু দেয়া। এটি দিনে হাজার হাজার বার হতে পারে, আবার হাজারো পায়ে লাথি মারুন। স্টার্ট আপ, বিশেষ করে দ্রুতগতি। এমনকি যদি আমরা এই কৌশল
প্রযোগ করি। এটি বাস্তবায়ন করাও কঠিন হতে পারে, কারণ এটা খুব দ্রুত। আপনি যখন প্রথম শুরু করেছিলেন, আপনি জানতে পেরেছিলেন অনেক দেরি হয়ে গেছে বা আপনার বাহুতে পড়ে গেছে। সুতরাং এটাই এর অর্থ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্ট বলে কিছু নেই। ম্যাচের তৃতীয় লেগ, লিউ লেই এখনও ধাপে ধাপে চাপ দিচ্ছেন, কিন্তু তার ছন্দ খুব ধীর। এটি আবার একটি উচ্চ সুইপ, দুটি লাথি। এইভাবে তার বাহু শক্তি সহ্য করতে পারে। হ্যাঁ, তুমি যদি এভাবে লড়াই করতে থাক, এই লিউ লেইয়ের পক্ষে তার লাথি ধরা কঠিন। এটি আবার একটি সুইপিং কিক। লিউ লেইয়ের প্রবেশের দাম খুব বেশি ছিল। লিউ লেইজের বর্তমান ছন্দ সম্পূর্ণরূপে ফ্লামেঙ্কোংয়ের ছন্দ। তার এই ছন্দে থাকা উচিত নয় এবং ফ্যামনের সাথে লড়াই করা উচিত নয়। ফ্রি লাঞ্চ মুয়ে থাইয়ের সাথে 3টি ফুসফুস। হ্যাঁ, আপনি যদি এই ছন্দটি ব্যবহার করেন, আপনি কিভাবে একজন খাঁটি থাই খেলোয়াড়কে হারাতে পারেন। ছন্দটি একটি মুয়ে থাই স্টাইলের ছন্দ। গতি থেকে ওখানে যাওয়া উচিত। লেই পেংহুইয়ের কাছ থেকে শিখুন। প্রতিনিয়ত সামনে এবং পিছনে এগিয়ে যাওয়া। আমি জানি না কখন প্রবেশ করব। আমরা এখন আক্রমণের প্রক্রিয়ায় দুজনের দিকে তাকিয়ে আছি। যখন ফ্যামং ঘুষি মেরেছিল, মাথার ফাঁক এখনও লক্ষণীয়। আপনার মুষ্টিতে প্রবেশ করার সুযোগ রয়েছে। কিন্তু লিউ লেইজের কি হবে? আপনি দেখুন, তাকে ফামনকং বেশ কয়েকটি ভারী লাথি মেরেছিল। অবশেষে ভিতরে গিয়ে টানা বেশ কয়েকটি সংমিশ্রণ ঘুষি মারার পরে প্রায় দুজনে একে অপরকে জড়িয়ে ধরেন। আপনি নিজেকে প্রসারিত করতে পারবেন না। একটি ভালো অবস্থানের নির্দিষ্ট সুবিধাগুলি নিজের জন্য উপকারী, তাকে আর অদৃশ্য হতে দেবেন না। প্রকৃতপক্ষে এটি এখনও যখন লিউ লেইজের বক্সিং কৌশলগুলি ব্যবহার করা হয়, আমি মনে করি তিনি এখনও তুলনামূলকভাবে কম হুক ব্যবহার করেন। এই সামান্য মাঝামাঝি থেকে দূরবর্তী সোজা পাঞ্চটি একটি পেন্ডুলাম পাঞ্চের চেয়ে বেশি। এই ধরনের ঘুষি রক্ষা করা তুলনামূলকভাবে সহজ, এবং বেশ কয়েকটি সংমিশ্রণ ঘুষি যা উপরে এবং নিচে ক্রস করেছিল সবই ছুটে যাওয়া মাথা ছিল। ডান দিকে আপনি দেখেন, এই সময়ে ফামেংকং আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। লিউ লেই যখন তরুণ হয়, তখন তার পেটে আরও আক্রমণ করা উচিত। আরও ত্রিমাত্রিক আক্রমণ রয়েছে যা উপরে এবং নিচে ক্রস করে। অথবা আপনি বাম হুক ব্যবহার করার পরে আপনি আপনার হাঁটু যোগ করুন, একটি হাঁটু যুক্ত করুন বা একটি পা যুক্ত করুন, তারপর আবার আঘাত করো নিজের কাছে। শক্তিশালী পাঞ্চিং দূরত্ব। এটি ধরে রাখুন এবং এটি আটকে রাখুন। যখন আপনার প্রতিপক্ষ এসে আপনাকে জড়িয়ে ধরবে, আপনাকে যুক্তিসঙ্গতভাবে পিছু হটতে হবে, কিন্তু আপনি খুব বেশি প্রত্যাহার করতে পারবেন না। কিন্তু যখন প্রতিপক্ষ পিছু হটে, আপনাকে এটি আঠালো করতে হবে। লিউ লেইজের সমস্যা কি? যখন অন্য পক্ষ জড়িয়ে পড়ে, তিনি অন্য পক্ষের সাথে এক ধরনের জড়িয়ে পড়েছিলেন। এমন একটি ভুল বোঝাবুঝি। আপনি প্রতিটি দূরত্বে ভালো নন। তুমি এতে ভালো নও। ঝাড়ুদারির দূরত্ব ভালো নয়। তারপর আপনারা একে অপরের কাছাকাছি চলে যান, এবং আমি এতে ভালো নই। এ সময় নিয়ন্ত্রণ করুন। ফ্যামনকংয়ে মোড়ানো দূরত্ব করা সম্ভব। এই দূরত্বে ফ্যামনের খালি হাত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তার হাত আপনার উপর বিশ্রাম নিতে বাধা দিন। যদি তার কেবল আপনার শরীরে তার হাত রাখার প্রয়োজন হয়, এটি জট কিছু কৌশল করা সহজ। এখনই এটি নিয়ন্ত্রণ করুন। তুমি দেখছো, আপনি দেখেন, এই সময়ে এটি আসলে লিউ লেই। এই দূরত্বে প্রবেশ করার সময় আমি শুধু ভিতরের পরিধিতে আঘাত করতে চাই। আমি লড়াই করতে চাই এবং জড়িয়ে ধরতে চাই। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা রেফারির নাম ঘোষণা করব। চূড়ান্ত রায়: বিচারক নং 31-27, বিচারক নং 2-27-30, বিচারক নং 3 ছিল 29-28। তাই বিজয়ী লাল রং। লাল দল জিতেছে। আমাদের চীনা নবাগত লিউ লেইকে অভিনন্দন।